একজন পুলিশ অফিসার, এক রহস্যময় আত্মহত্যা আর এমন এক সত্য যা পুরো তদন্তকে উল্টে দেয়। যাকে সবাই খুনি ভাবছিল সে আসল খুনি নয়, বরং আসল খুনি অন্য কেউ। একের পর এক চমক আর টুইস্টে ভরপুর এই গল্পে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আন্দাজি করতে পারবেন না কে দোষী আর কে নির্দোষ। দুর্দান্ত এই তেলেগু মিস্ট্রি থ্রিলার মুভির নাম হলো ব্লাইন্ড স্পট। মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক করে দিন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় দিব্যা নামের এক মেয়েকে, যার হাতে একটি ছোট বাচ্চা। সে গভীর চিন্তায় ডুবে আছে। এমন সময় তার স্বামী জয়রাম কোথাও যাচ্ছিলেন। তখন দিব্যা জিজ্ঞাসা করে, এত রাতে কোথায় যাচ্ছ? কিন্তু জয়রাম কোনো উত্তরই দেয় না। দিব্যা রেগে গিয়ে বলে, তুমি নিজের ইচ্ছে মতো আসো আর যাও, আমার সঙ্গে কথাই বলো না। আমি কি ঘরের একটা ফালতু জিনিস? সে আরও বলে, আমি এত রেগে আছি তবুও তুমি আমার সাথে একটা কথাও বলছো না। এর উত্তরে জয়রাম শুধু একটি সাইকিয়াট্রিস্টের ভিজিটিং কার্ড দিয়ে বলে, তুমি এই ডাক্তারকে দেখাও। দিব্যা অবাক হয়ে বলে, তুমি কি ভাবো আমি পাগল হয়ে গেছি? ঠিক আছে, আমি ডাক্তার দেখাবো, কিন্তু তুমি কাকে দেখাবে? কার সঙ্গে যাবে ঘুমাতে? সে জয়রামের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং বলে, আমি সব জানি তুমি কোথায় যাও, কার সঙ্গে দেখা করো। দিব্যা প্রচণ্ড ঝগড়া শুরু করে। তাদের বাড়িতে কাজের মেয়ে লক্ষ্মী দিব্যাকে শান্ত হতে বললে দিব্যা তাকে একটি থাপ্পড় মেরে দেয়। তখন জয়রামও রেগে গিয়ে দিব্যাকে থাপ্পড় মারে। তারপর তিনজনই আলাদা হয়ে যায়। দিব্যা তার ঘরে, জয়রাম বাইরের কাজে, আর লক্ষ্মী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে লক্ষ্মী লক্ষ্য করে বাচ্চাটি কাঁদছে। সে বাচ্চাকে নিয়ে দিব্যার দরজায় যায় এবং তাকে ডাকতে থাকে, ম্যাডাম দরজা খুলুন, বাচ্চা না খেতে পেয়ে কাঁদছে। অনেকবার ডাকলেও দিব্যা দরজা খোলে না। অবশেষে লক্ষ্মী দরজা খুলে ভিতরে যায় এবং দেখে দিব্যা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ সে পুলিশে ফোন করে। পুলিশ অফিসার বিক্রম এক কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে। বিক্রম যখন ঘরে তদন্ত করে তখন সে মেঝেতে একটি ছোট গয়নার পাথর খুঁজে পায়। এরপর সে লক্ষ্মীর কাছে জিজ্ঞাসা করে দিব্যার ও তার স্বামীর বিস্তারিত, এবং লক্ষ্মীর গালে যে থাপ্পড়ের দাগ ছিল তা কিভাবে হলো সেটা সে জানতে চায়। লক্ষ্মী বলে দিব্যা তাকে মেরেছিল, এরপর জয়রামও মেরেছিল। জয়রাম কোথায় জানতে চাইলে লক্ষ্মী জানায় সে বোম্বের উদ্দেশ্যে এয়ারপোর্টে গেছে এক মিটিংয়ের জন্য। তখন বিক্রম তার কনস্টেবলকে নির্দেশ দেয়, এয়ারপোর্টে গিয়ে জয়রামকে খুঁজে নিয়ে আসো, কারণ বৃষ্টির কারণে সব ফ্লাইট ডিলে আছে। তারপর বিক্রম বলে দিব্যা আত্মহত্যা করেনি, তাকে কেউ খুন করেছে। দিব্যার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলে লক্ষ্মী জানায় দিব্যা অনাথ ছিল আর জয়রামের এক ভাই আছে যার নাম আদিত্য। এরপর আমরা দেখি একজন লোক বন্দুক হাতে কাউকে খুঁজছে। তখন হঠাৎ এক গুন্ডা তার কপালে বন্দুক তাক করে। আশ্চর্যের বিষয় সেই লোকটাই আদিত্য, জয়রামের ছোট ভাই যে এনআইএ ট্রেনিং নিচ্ছে। তখন পুলিশ আদিত্যকে ফোন করে দিব্যার মৃত্যুর খবর জানায়। আদিত্য দ্রুত বাড়িতে এসে দিব্যার লাশ দেখে স্তব্ধ হয়ে যায়। বিক্রম তাকে জিজ্ঞাসা করে, তুমি তখন কোথায় ছিলে? আদিত্য জানায় সে ট্রেনিংয়ে ব্যস্ত ছিল। বিক্রম জানিয়ে দেয় দিব্যা আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এখান থেকেই শুরু হয় রহস্য উদ্ঘাটনের যাত্রা। বিক্রম কিছু তথ্য তুলে ধরে বলতে শুরু করে, যদি সত্যি দিব্যা আত্মহত্যা করত তাহলে এখন পর্যন্ত তার মুখের রং বদলে যেত। তাছাড়া ফাঁসি দেওয়ার জন্য রশিদ দরকার কি ছিল? একটা শাড়ি বা ওড়না দিয়েও তো আত্মহত্যা করা সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দিব্যার পায়ে হালকা একটা ক্ষত দেখা যাচ্ছে, কিন্তু যে চেয়ারটা ব্যবহার করা হয়েছে তার উপর রক্তের কোনো দাগ নেই। দিব্যার গলায় আরও কিছু আঘাতের চিহ্ন আছে, যেটা প্রমাণ করে মৃত্যুর আগে কারোর সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল। সমগ্রভাবে দেখা যায় কেউ একজন দিব্যাকে মেরে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। ঠিক সেই সময় লক্ষ্মী বলে ওঠে, স্যার জয়রাম স্যার একবার এসে আবার চলে গিয়েছিলেন। আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই জয়রাম তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে এবং বিক্রমকে দেখে জিজ্ঞাসা করে, স্যার কি হয়েছে? আগামীকাল আমার বোম্বেতে মিটিং আছে। তখন বিক্রম জানায় আপনার স্ত্রী মারা গেছেন। জয়রাম উপরে যেতে চাইলে বিক্রম তাকে থামিয়ে দেয় এবং বলে, ফরেন্সিক টিম আসার আগে আপনি উপরে যেতে পারবেন না। এরপর বিক্রম জানায় দিব্যা আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে।
তখন বিক্রম জয়রামকে জিজ্ঞাসা করে, লক্ষ্মী বলেছে আপনি মাঝখানে বাড়িতে এসেছিলেন। জয়রাম উত্তরে বলে, আমি কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভুলে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছিলাম। বেশি সময় থাকিনি, তারপরেই এয়ারপোর্ট চলে যাই। কিন্তু এরপরও বিক্রমের সন্দেহ হয় যে সম্ভবত ঝগড়ার সময় জয়রাম দিব্যাকে মেরে ফেলেছিল। লক্ষ্মীকে জিজ্ঞাসা করলে সে জানায়, স্যার আমি জয়রাম স্যারকে শুধু বাড়ির ভেতরে ঢুকতে দেখেছি, বাইরে যেতে দেখিনি। তখন আদিত্য বলে, আমরা সিসিটিভি ফুটেজ দেখে নিতে পারি। তারা তখন বাড়ির এন্ট্রান্সের সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখা যায় জয়রাম সত্যিই মাত্র 2 মিনিটের জন্যই বাড়িতে এসেছিল এবং ডকুমেন্টস নিয়ে তাড়াতাড়ি ফিরে গিয়েছিল। আদিত্য তখন বলে, এই 2 মিনিটে এত কিছু হওয়া অসম্ভব। এরপর বিক্রম লক্ষ্মীর উপর সন্দেহ করতে শুরু করে। সে লক্ষ্মীকে জিজ্ঞাসা করে, সাধারণত যখন বাসায় কোনো দুর্ঘটনা ঘটে তখন প্রথমে পরিবারের কাউকে জানানো হয়, কিন্তু তুমি সরাসরি পুলিশে ফোন করেছ, সত্যি করে বলো, কিছু লুকাচ্ছ না তো? তখন লক্ষ্মী একটি সত্য কথা জানায়। যখন জয়রাম স্যার এয়ারপোর্টে ছিলেন তখন আমি ওনাকে ফোন করে দিব্যার খবর দিই। তখন জয়রাম স্যার বলেন, লক্ষ্মী তুমি একটা কাজ করো, পুলিশে খবর দাও। আমি এখন গেলে সবাই আমাকেই সন্দেহ করবে, কারণ ঝগড়ার পরেই দিব্যা আত্মহত্যা করেছে। উনি আমায় বলেন, তুমি চিন্তা করো না, ঠিক যেটা বললাম সেটাই করো। এরপর জয়রাম বিক্রমকে বলে, স্যার সত্যি কথা বলতে আমাদের প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। আজও আমি দিব্যাকে একবার থাপ্পড় মেরেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো সেই কারণে দিব্যা আত্মহত্যা করেছে। এই কথার মাঝেই বিক্রম জানতে পারে জয়রাম ও লক্ষ্মীর মধ্যে সম্পর্ক আছে। তখন সে সন্দেহ করে তাদের দুজনেরই হয়তো পরিকল্পনা ছিল দিব্যাকে সরিয়ে দিয়ে চিরকাল সুখে থাকার। কিন্তু জয়রাম ও লক্ষ্মী এক বাক্যে বলে, না স্যার, আমি দিব্যাকে মারিনি। বিক্রম তখন একটা ফটো ফ্রেম দেখতে পায় যেখানে জয়রামের সঙ্গে আরেকজন মহিলা ও একটি বাচ্চা রয়েছে। সে জানতে চায় এরা কারা। তখন লক্ষ্মী জানায়, স্যার উনি জয়রাম স্যারের প্রথম স্ত্রী, যিনি ক্যান্সারে মারা গেছেন, আর বাচ্চার নাম বিনোদ, সে উপরে নিজের ঘরে আছে। বিক্রম তখন দ্রুত উপরের ঘরে যায় এবং দেখে বিনোদ নিজের ঘরে বসে কিছু স্কেচ আঁকছে। আদিত্য জানায় বিনোদ একটা স্পেশাল চাইল্ড। মা মারা যাওয়ার পর সে কারো সঙ্গে কথা বলে না, সবসময় নিজের ঘরে থাকে। বিক্রম তখন বিনোদের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তোলে এবং জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখনো জেগে কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছ? তখন বিনোদ বলে, আসলে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। তখন আমি হলরুমে যাই, কিন্তু কেউ ছিল না। তারপর আমি আবার ঘরে ফিরে আসি, কিন্তু আর ঘুমাতে পারিনি। এরপর বিক্রম আবার লক্ষ্মীর কাছে যায় এবং বলে, শুরু থেকে আমার মনে হচ্ছিল এখানে কিছু একটা গন্ডগোল আছে, কেউ না কেউ মিথ্যা বলছে। সে আবার বলে, লক্ষ্মী তুমি বলেছিলে তুমি সারা রাত কিচেনে ছিলে, কিন্তু বিনোদের কথায় দেখা যাচ্ছে হলরুমে তখন কেউ ছিল না, তুমি কোথায় গিয়েছিলে? তখন লক্ষ্মী বলে, স্যার আসলে আমার বাসা পাশেই, তখন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আমি একটু নিজের বাসায় গিয়েছিলাম আমার মেয়ে কি করছে তা দেখতে। ওকে দেখে আবার ফিরে আসি, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সবকিছু ঘটে গিয়েছিল। এরপর বিক্রম লক্ষ্মীর মেয়ে মানুষাকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো? মানুষা বলে, আমি 9th স্ট্যান্ডার্ডে পড়ি। এরপর বিক্রম সরাসরি বলে, দিব্যা ম্যাডামকে কেউ খুন করেছে। তুমি কি মনে করো কে করেছে? সন্দেহ তো তোমার মায়ের দিকেই যাচ্ছে, সত্যি করে বলো মানুষা। মানুষা বলে, না স্যার, আমার মা এটা করতেই পারে না। তখন বিক্রম বলে, তাহলে তুমি মেরেছ দিব্যা ম্যাডামকে, বলো কেন মেরেছ? এই কথায় সবাই হতবাক হয়ে যায় আর বিক্রমকে জিজ্ঞাসা করে, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? তখন বিক্রম আদিত্যকে বলে, এটাই বাস্তবতা, যা দেখা যায় সেটা সবসময় সত্য হয় না, অনেক সময় যা দেখা যায় না সেটাই সত্য হয়। বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়, আরও টুইস্ট আছে। এতটুকু পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি গল্পটি আপনাদের ভালো লাগছে। তাই দেরি না করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আবার গল্পে ফিরে আসি। বিক্রম দিব্যার ঘরে পাওয়া ছোট্ট পাথরটি দেখিয়ে বলে, এই পাথর আসলে মানুষার কানের দুল থেকে পড়ে যাওয়া। এছাড়াও বিক্রম মানুষার গলায় আঘাতের চিহ্ন দেখতে পায়, যা একই রকম দিব্যার গলায়ও ছিল। তখন লক্ষ্মী বলে, স্যার আমার মেয়ে কিছুই জানে না, আমি নিজেই দিব্যা ম্যাডামকে মেরেছি। কিন্তু সঙ্গে সঙ্গে মানুষা বলে ওঠে, না স্যার, আমি মেরেছি দিব্যা ম্যাডামকে। এরপর সেই পুরো ঘটনা খুলে বলে। আসলে সেদিন লক্ষ্মী বৃষ্টির মধ্যে নিজের মেয়ের খোঁজে বাড়ি গিয়েছিল। সে মানুষাকে বলে, তুমি গিয়ে দেখো বাচ্চাটা কি করছে।
তখন মানসা দ্রুত গিয়ে বাচ্চাকে আদর করতে থাকে। ঠিক তখনই দিব্যা লক্ষ্মীকে ডাকতে গিয়ে দেখে মানসা সেখানে আছে। সে রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার মা কোথায় মরেছে? এরপর গ্লাস ভেঙে যায় এবং সে মানসাকে বলে সেটি পরিষ্কার করতে। মানসা সেটা পরিষ্কার করতে গেলে দিব্যা মানসা ও লক্ষ্মীকে খুব অপমান করতে থাকে। সে বলে, তোমরা সব সময় এই বাড়িতে পড়ে থাকো, লজ্জা নেই তোমাদের? তোমার মা তো অন্যের সঙ্গে শুয়েও টাকা রোজগার করতে পারে। এই কথাগুলো শুনে মানসা রেগে যায় এবং দিব্যাকে থাপ্পড় মারে। এরপর তাদের মধ্যে মারাত্মক ঝগড়া হয় এবং এক পর্যায়ে মানসা ধাক্কা দিলে দিব্যার মাথা দেয়ালে লেগে যায় এবং সে মারা যায়। কিছুক্ষণ পরে লক্ষ্মী ফিরে এসে মেয়েকে মারতে থাকে, তুই কি করে এমন করলি? এরপর সে দিব্যার মৃতদেহটিকে ঝুলিয়ে আত্মহত্যা বলে সাজিয়ে ফেলে। পরে মানসা বিক্রমকে তার অনুভূতি জানাতে থাকে, স্যার, আমি আর আমার মা খুব সাধারণভাবেই জীবন কাটাচ্ছিলাম। জয়রামের বাড়ির পাশে একটা ছোট ঝুপড়িতে থাকতাম। স্কুলে আমার বন্ধুরা আমাকে বলতো, তোমার বাবা নেই, তুমি কিভাবে জন্মালে? এসব নিয়ে আমাকে খুব অপমান সহ্য করতে হতো। আমি সবসময় মাকে বাবার কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু মা কখনো বলেনি। একদিন খুব জোরাজোরি করলে মা জানায় আমার বাবা আর কেউ নয়, জয়রাম। এই কথা শুনে মানসা খুশি হয়ে যায়। সে যখন জয়রামের বাড়ি যেত মনে হতো এই বাড়িটা ওরই, এই পরিবারের সদস্য সে। কিন্তু দিব্যা তাকে এবং তার মাকে সবসময় অপমান করত। মানসা বলে, স্যার, ও আমাদেরকে কুকুরের মতো দেখত, কিন্তু মা আমার জন্য সব কিছু সহ্য করত। ভোর হলে সব আনুষ্ঠানিকতা শেষ হয়। আদিত্য পোস্টমর্টম রিপোর্ট সংগ্রহ করতে যায়। ডাক্তার আদিত্যকে আগে থেকেই চিনত। তখন বিক্রম রিপোর্ট জানতে চাইলে ডাক্তার বলে, রিপোর্ট এখনো পুরোপুরি আসেনি, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আপনি বলেছেন মাথার আঘাতে দিব্যার মৃত্যু হয়েছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী আঘাতটা খুব ছোট ছিল, যে কারণে মানুষ অচেতন হতে পারে কিন্তু মারা যায় না। সঙ্গে আরেকটি শকিং তথ্য আসে, দিব্যার শরীরে এক ধরনের বিরল ড্রাগ পাওয়া গেছে, যা সাধারণ পোস্টমর্টমে ধরা পড়ে না। এই জন্য সে দিব্যার স্যাম্পেল পুনেতে পাঠিয়েছিল, আর সেখান থেকেই এই তথ্য জানা যায়। এই কথা শুনে বিক্রম ও আদিত্য চমকে ওঠে। এরপর বিক্রম আবার জয়রামের কাছে গিয়ে এই খবর জানায়, আর জয়রামও অবাক হয়ে যায়। ঠিক তখনই এই খবর শুনে বিনোদ দৌড়ে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। বিনোদ ঘরের একটি আলমারিতে লুকিয়ে পড়ে। তখন বিক্রম বিনোদের ঘর তল্লাশি করতে শুরু করে। সে দেখতে পায় একটি আলমারির দরজা খোলা যাচ্ছে না, সেটা লক করা। বিক্রম জিজ্ঞাসা করে চাবি কোথায়, কিন্তু জয়রামও জানে না চাবিটা হারিয়ে গেছে। তবে বিক্রম বুঝতে পারে বিনোদ প্রতিদিন এই আলমারি খুলত, সম্ভবত এখানে তার মায়ের স্মৃতিগুলো রাখা আছে। অবশেষে বিনোদের মায়ের ছবির পিছনে চাবিটি পাওয়া যায়। আলমারি খুলে দেখা যায় সেখানে মায়ের অনেক জিনিসপত্র রয়েছে। এর মধ্যেই একটি ছোট বোতলে কোনো ওষুধও ছিল। তখন বিক্রম জয়রামকে বলে, এই ওষুধ খাও। প্রথমে জয়রাম রাজি না হলেও খাওয়ার সময় বিনোদ হঠাৎ বেরিয়ে এসে ওষুধটা ছুঁড়ে ফেলে দেয়। তখন বিক্রম বিনোদকে জিজ্ঞাসা করে, এই ওষুধের সাথে তুমি কি করেছ? তুমি কি লুকাচ্ছ? সত্যি কথা হলো, সেদিন যখন ছোট বাচ্চাটি কাঁদছিল তখন বিনোদ নিচে এসে তাকে শান্ত করার চেষ্টা করছিল। ওই সময় দিব্যা লক্ষ্মীকে ডাকছিল পানি আনার জন্য। তখন বিনোদ ওই ওষুধটা জুসে মিশিয়ে দিব্যাকে দেওয়ার চেষ্টা করে। আসলে দিব্যার ব্যবহার বিনোদের একেবারেই পছন্দ ছিল না। সে বাবার পাশে অন্য কোনো মহিলাকে কল্পনাও করতে পারত না। অতীতে জয়রাম ও তার প্রথম স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো। একদিন তার প্রথম স্ত্রী আত্মহত্যা করতে গিয়ে বিষের বোতল এনে ফেলে, কিন্তু জয়রাম তাকে থামায়। পরে সেই বিষের বোতল সে এই আলমারিতে লুকিয়ে রাখে। এরপর ক্যান্সারে তার স্ত্রী মারা যায় এবং পরে জয়রাম দিব্যাকে বিয়ে করে। কিন্তু তাদের সম্পর্কেও কখনো শান্তি ছিল না। দিব্যা সবসময় ঝগড়া করত, যা বিনোদের একেবারেই সহ্য হতো না। বর্তমানে পুলিশ বিনোদকে গ্রেফতার করে জুভেনাইল হোমে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ফরেন্সিক ডাক্তার আবার ফোন করে বিক্রমকে দ্রুত হাসপাতালে আসতে বলে। যখন বিক্রম হাসপাতালে যায় দেখে আদিত্য সেখানে আগেই উপস্থিত। ডাক্তার তাদের ওষুধটা দেখিয়ে বলে, এই ওষুধ কাউকে মেরে ফেলতে পারে না, শুধু বমি বা পেট খারাপ হতে পারে। আর আমি আগেই বলেছিলাম দিব্যার শরীরে একটি বিরল ধরনের বিষ পাওয়া গেছে। এটা ওই ওষুধ নয়। এই বিষ শরীরে ঢুকে মৃত্যুর জন্য প্রায় 5 ঘন্টা সময় নেয়। খুনি এই বিষই ব্যবহার করেছে এবং সে অনেক চতুর। ঠিক সেই সময় জয়রাম বিক্রমকে ফোন করে বলে সে যেন তার বাড়িতে আসে।
সেখানে জয়রামের একজন প্রতিবেশী বসেছিল। সে জানায়, স্যার, সেদিন রাতে আমি দেখেছি একটি মাস্ক পরা লোক জয়রামের বাড়িতে ঢুকছিল। এরপর সে তার সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে সত্যি দেখা যায় একজন অচেনা লোক দেয়াল টপকে ঘরে ঢুকে দিব্যার ঘরে গিয়েছিল। এরপর বিক্রম এই কেসকে বিভিন্ন দিক থেকে ইনভেস্টিগেট করতে থাকে। জয়রাম, আদিত্য, প্রতিবেশী সবাইকেই সে ফলো করে, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও কোনো পাক্কা ক্লু মেলে না। ঠিক তখনই ডাক্তার আবার বিক্রমকে ডাকে, কিন্তু এবার হাসপাতালের এভিডেন্স রুম পুড়ে গেছে, সব প্রমাণ পুড়ে ছাই। তল্লাশির সময় বিক্রম জ্বলন্ত অবস্থায় আদিত্যর আইডি কার্ড খুঁজে পায়। তখন বিক্রম নিশ্চিত হয়ে যায় হত্যাকারী আর কেউ নয়, আদিত্য। সে বন্দুক হাতে নিয়ে ধীরে ধীরে আদিত্যর বাড়ির দিকে এগোয়। আদিত্যর বাড়ি অনেক অদ্ভুত, জায়গায় জায়গায় তদন্তের বই, টিভিতে সাইকো মুভি চলছে, কিন্তু বাড়ির সব ঘর খুঁজেও আদিত্যকে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে বিক্রম একটি ঘরে ঢুকে এবং আদিত্য সেখানে লুকিয়ে থাকে। এরপর তাদের মধ্যে মারাত্মক মারামারি শুরু হয়। এই মারামারির মাঝখানে বিক্রমের কনস্টেবল পিছন থেকে এসে বিক্রমের মাথায় আঘাত করে। এরপর আমরা দেখি অন্য দৃশ্য। আদিত্য বিক্রমকে একটি চেয়ারে বেঁধে ফেলেছে। আদিত্য বলে, তোমাকে ধরাটা খুব কঠিন ছিল, কিন্তু আমি ফাঁদে ফেলতে পেরেছি। আমি ভাবিনি তুমি এত দ্রুত কেসটি বুঝে যাবে, কিন্তু তোমাকে একটা শকিং সত্য বলি, দিব্যাকে আমি মারিনি। সত্যিকারের খুনির নাম শুনে তুমি চমকে যাবে। বন্ধুরা, এখানেই আসে মুভির আসল টুইস্ট। খুনি তুমি নিজেই বিক্রম, তুমি দিব্যাকে মেরেছ। সে বলে, এই কেস চলাকালীন আমি ভেবেছিলাম ঘরের কেউ দিব্যাকে মেরেছে, কিন্তু আমি নিজেও গোপনে এই কেসের তদন্ত করছিলাম। আদিত্য বলে, আমি সেই ফুটেজটা দেখেছিলাম, তখনই নিশ্চিত হই যে খুনি নিশ্চয়ই বাইরের কেউ। তারপর আমি দিব্যার গ্রামে গিয়ে কিছু খোঁজ খবর নিই। সেখানে এক মহিলা আমাকে দিব্যার কিছু জিনিস দেখান। একটি বাক্সের মধ্যে একটি চিঠি পায়, যার নিচে লেখা ছিল, বিক্রম, তোমার নাম। তখনই বুঝে যাই তুমি এই মামলাটি ঘুরিয়ে দিচ্ছ। তুমি আগে থেকে দিব্যাকে চিনতে, তাই আমি তোমাকে ফলো করা শুরু করি। একদিন আমি দেখি তুমি একটি ঘড়ির দোকানে গিয়েছিলে। সেদিন রাতে আমি লক্ষ্য করি তোমার হাতে ঘড়ি থাকা সত্ত্বেও তুমি বারবার দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকাচ্ছিলে, যার মানে তোমার ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। পরে আমি সেই দোকানে গিয়ে জেনে নিই তুমি তোমার ঘড়ির ক্রাউন রিপ্লেস করতে এসেছিলে। এরপর আমি সেই জায়গায় যাই যেখান থেকে খুনি দিব্যার ঘরে প্রবেশ করেছিল, এবং সেখানে খুঁজতে গিয়ে আমি তোমার ঘড়ির সেই ক্রাউন খুঁজে পাই। আমি সেটা ল্যাবে পাঠাই, আর সেখানেই সব প্রমাণ মিলে যায়। সবকিছু তোমার বিরুদ্ধে চলে যায় বিক্রম। আসলে যখন বিক্রম প্রথম এই মামলার তদন্তে এসেছিল, দিব্যাকে ঝুলতে দেখে সে চমকে গিয়েছিল। মনে করেছিল এটাই একটা সুযোগ, এই কেস অন্য কারো উপর চাপিয়ে দিয়ে বাঁচা যাবে। কিন্তু যখন আদিত্য এসে জড়ায়, বিক্রম ভয় পেয়ে যায়। তাই সে এই পুরো মামলা আদিত্যর উপর ফেলতে চায়। তদন্ত শেষে আদিত্য বিক্রমের কনস্টেবলের সাথে কথা বলে, তাকে সব জানায় এবং বলে, যদি বিক্রম আমাকে ফাঁসাতে চায়, বুঝে নিও সেই খুনি। আর ঠিক সেটাই বিক্রম করেছে। বিক্রম ল্যাবে আগুন লাগিয়ে শুধুমাত্র আদিত্যের প্রমাণ রেখে দিয়েছিল। আরও একটি শকিং সত্য আছে, তুমি এখন এনআইএ অফিসে আছো এবং সবকিছু রেকর্ড হচ্ছে। বলো বিক্রম, তুমি কেন দিব্যাকে মেরেছিলে? তখন বিক্রম সব সত্য কথা আদিত্যকে বলতে শুরু করে। আসলে বিক্রমের শৈশব কেটেছে অনেক কষ্টে, কিন্তু কোনোদিন সে পড়াশোনা ছাড়েনি। ছুটির দিনে সে হোটেলে কাজ করত। এর মধ্যে তার মা মারা যায়। এরপর কিছু বছর পর দিব্যা তার জীবনে আসে, আর তখনই তার জীবন সুন্দর হয়ে ওঠে। পরে বিক্রম পুলিশে নিয়োগ পায় এবং ট্রেনিং নিতে হায়দ্রাবাদ যায়। কড়া পরিশ্রম করে সে পুলিশ অফিসার হয়ে ওঠে। তার এই ক্যারেক্টার দেখে একজন আইজি তাকে নিজের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয়। বিক্রম দুই দিকের মাঝে পড়ে যায়, ভালোবাসা নাকি ক্যারিয়ার। শেষমেশ সে সিদ্ধান্ত নেয় এবং দিব্যাকে একটি চিঠি লিখে ক্যারিয়ারটাই বেছে নেয়। শ্বেতাকে বিয়ে করে নতুন জীবন সে শুরু করে, কিন্তু বিয়ের পরেও দিব্যাকে ফেলে আসার গিল্ট তাকে তাড়া করে বেড়ায়। একদিন সে একটি ড্রাগ কেস সফলভাবে সমাধান করে, যার খবর টিভিতে আসে। সেটাই দেখে দিব্যা ফোন করে, অনেক কান্নাকাটি করে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সাথে এমন করলে? এরপর থেকে প্রতিদিন দিব্যা ফোন করতে থাকে। সে পাগলের মতো আচরণ শুরু করে এবং বলতে থাকে, বিক্রম, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। একদিন দিব্যা হুমকি দিতে শুরু করে, তুমি যদি না আসো, আমি তোমার বাড়িতে চলে আসব। তখন বিক্রম সিদ্ধান্ত নেয় সে দিব্যাকে মেরে ফেলবে।
সে আগের ড্রাগ কেসের এভিডেন্স রুম থেকে ওই ড্রাগটাও বের করে নেয় নিজের ঘড়ির ক্রাউন দিয়ে। সেই রাতে সে জানালা দিয়ে দিব্যার ঘরে ঢুকে দিব্যা তাকে দেখে জড়িয়ে ধরে। তখনই সুযোগ বুঝে বিক্রম ওই ড্রাগ ইনজেক্ট করে দেয় তার শরীরে। কিছুক্ষণ দিব্যার সঙ্গে সময় কাটিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, দিব্যা বলে, তুমি কি আমাদের বাচ্চাটাকে দেখবে না? এই কথা শুনে বিক্রম চমকে ওঠে। এতদিন শুধু দিব্যার কিল ছিল, কিন্তু এই শিশুটির অস্তিত্ব জানতে পেরে সে আরও দগ্ধ হয়ে ওঠে। বর্তমানে যখন বিক্রমকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, সে কল্পনায় দিব্যাকে দেখে। দিব্যা বলে, বিক্রম, যদি আমাদের বিয়ে হতো তাহলে জীবনটা অন্যরকম হতো। এরপর বিক্রম কল্পনায় তার জীবনে দিব্যার সঙ্গে একটি সুন্দর মুহূর্ত কল্পনা করে। এভাবেই সিনেমার শেষ হয়। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।